আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আগের একটি আলোচনায় আমরা প্রবাবিলিটি স্যাম্পলিংয়েরটা আমরা আলোচনার মধ্যে এনেছিলাম। আজকে বেসিক্যালি আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা আলোচনা করব। কার্যত কোনো একটা গবেষণার ক্ষেত্রে যখন একটা স্তরে এসে আমাদের যখন ডেটা কালেকশনের প্রয়োজন হয় আর কি, অর্থাৎ যখন আমরা গবেষণার প্রাথমিক কাজকর্মগুলো সেরে ফেলেছি, এবার আমার বিভিন্ন রকম ডেটা দরকার যার ভিত্তিতে আমরা গবেষণাগুলোটাকে পরিমাণগতভাবে বা গুণগতভাবে ইন্টারপ্রিট করতে পারবো, অ্যানালিসিস করতে পারবো। এই যে স্তরটা আর কি, ডেটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশনের ওই সময়টা টু প্রিপারেশন হয়ে গেছে, তখন সেই সমস্ত ক্ষেত্রে গবেষণায় আমরা পপুলেশনটা নির্বাচন করি, সেই পপুলেশন থেকে স্যাম্পল সিলেকশন করি, সেই স্যাম্পলিং প্রসিডিওরের মধ্য দিয়ে আমরা সেটাকে ডেটাগুলো কালেকশন করি। এখন এই যে একটা জেনারেল একটা প্রসিডিওর, সেই ডেটা কালেকশন যখন আমরা করছি তখন সেটা দুরকম পদ্ধতিতে করা সম্ভব। একটা বেসড অন র্যান্ডমাইজেশন আর প্রবাবিলিটি, আর বেসড অন নন র্যান্ডমাইজেশন আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং আর কি। সুতরাং এইটা হচ্ছে বেসিক জায়গা আর কি। এবার এইটাকে আমরা কি করছি, যখন নন প্রবাবিলিটি আমরা যখন করছি আর কি, তখন সেটাকে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে করছি। কখনো পারপাসিভলি করছি, কখনো কনভিনিয়েন্ট বা প্রয়োজন বা অ্যাভেলেবিলিটির মধ্য দিয়ে করছি, কখনো সেটা কোটা স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে করছি, কখনো সেটা স্নোবল স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে করছি। বেসিক জায়গাটা কিন্তু একই, অর্থাৎ আমি কিন্তু নন র্যান্ডমাইজেশনটাকেই আমার পদ্ধতি বলে মনে করছি। এবং এই নন র্যান্ডমাইজেশনের মধ্য দিয়ে যখন আমি করছি, তখন গবেষণার প্রয়োজনে অবজেক্টিভস অফ দ্য রিসার্চকে সামনে রেখে স্পেসিফাই করতে হচ্ছে কী ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমার স্যাম্পলের দরকার। পপুলেশন থেকে সেটা স্পেসিফাই করার পরে সেই স্পেসিফিক ক্যারেক্টারগুলো আমার স্যাম্পলের মধ্যেও আছে এটা ভেবে সেই ধরনের স্যাম্পল যখন আমরা সিলেকশন করি প্রয়োজন ভিত্তিক বা উদ্দেশ্য ভিত্তিক, তখন সেগুলি সাধারণত নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এবং সেই নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে প্রয়োগ, সেটা কিন্তু গবেষণা ক্ষেত্রে প্রচুর। কেন? কারণ আমরা যদি বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটির উপর আমরা একটা গবেষণা করব এবং সেটা আমরা র্যান্ডমলি করবো আর কি, দেখা যাবে সেই র্যান্ডমলি করাটা খুব সহজ হচ্ছে না। একটা ক্লাসে দেখা যাবে যে ধরা যাক ইকোনমিক্স একটা ডিপার্টমেন্ট, আমরা তাদের কাছ থেকে তাদের অ্যাটিটিউডটা মাপতে চাইছি বা তাদের কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স মাপতে চাইছি। এবার আমরা যদি বলি র্যান্ডমলি 20টা স্টুডেন্ট বেছে দিন, আমাদের ভেরি ডিফিকাল্ট। তার ফলে এটা কিন্তু বাস্তব যে শিক্ষাক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রে অনেক সময় রিসার্চের ডিম্যান্ড র্যান্ডমাইজেশন থাকলেও আমরা কিন্তু নন র্যান্ডমাইজেশন অনেক সময় ব্যবহার করি অবজেক্টিভস পরিস্থিতি পদ্ধতিকে সামনে রেখে আর কি। এবং তার ফলে র্যান্ডমাইজেশনের তো বহুল ব্যবহার রিসার্চে আছে, কারণ এটা বেসড অন স্ট্যাটিস্টিক্যাল যেটা আর কি রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল করতে গেলে অনেক সময় র্যান্ডমাইজেশন ছাড়া আমরা কাজ করতেই পারবো না। বেসিক্যালি প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, যখন আমরা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সে মুভ করবো, তার একটা প্রথম শর্ত হচ্ছে র্যান্ডমাইজেশন, বা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের একটা প্রথম শর্ত র্যান্ডমাইজেশন। সেক্ষেত্রে র্যান্ডমাইজেশন আমরা ইউজ করতে আমরা বাধ্য। কিন্তু এরকমও বহু ক্ষেত্র আছে যে যারা স্মোকার তাদের ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি তাদের কাছে যাচ্ছি, গিয়ে তাদের নিজেদের মতো গবেষণার উদ্দেশ্যের মতো করে সিলেকশন করছি, করে তারপর তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি সেটা আর কি। তাহলে এই ধরনের বিষয়গুলোকে সামনে রেখে আমরা বলবো যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে গবেষণার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা কাজ করছে। প্রথম যে আমরা ভাগটা নিয়ে এটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে পারপাসিভ যেটা স্যাম্পলিং, এবং পারপাসিভ স্যাম্পলিং যেটা আমরা অনেক সময় বলি যে পারপাসিভ কেন, বিকজ ইট ইজ জাজমেন্টাল। রিসার্চারের জাজমেন্ট যে আমরা এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই স্যাম্পলটাকে আমরা সংগ্রহ করবো সেটা আর কি। এবং আমরা দেখেছি যে কোনো একটা ভেরিয়েবল যখন আমরা কোনো একটা ভেরিয়েবল যখন একটা পার্টিকুলার কোনো একটা গ্রেড চিহ্নিত করছে, কোনো একটা পার্টিকুলার বয়স চিহ্নিত করছে, কোনো একটা পার্টিকুলার একটা শ্রেণী চিহ্নিত করছে, এরকম অনেক ক্ষেত্র আছে যেগুলো কিন্তু অনেক সময় আমরা করিটা কি, যে কোনো একটা পপুলেশনের পার্টিকুলার সেই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সটাকে সামনে রেখে আমরা পারপাসিভলি কিন্তু আমরা সেখান থেকে ডেটা কালেকশন করি আর কি। এবং সেই ডেটা কালেকশনের অর্থটা হচ্ছে এইটাই যে যখন আমরা এরকম বলেই ফেলি যে আমরা এই 3টি স্কুল নিয়ে আমরা গবেষণা করব, যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে ডেভেলপমেন্ট বা তাদের যে একাডেমিক তাদের যে বিভিন্ন রকমের পারফরমেন্স, এই পারফরমেন্সটা আমরা জানতে চাই। এবার তখন দেখা যাবে যে আমি অনেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়কে আমরা বেছে নিয়েছি পারপাসিভলি, তাদের ডেভেলপমেন্টটা আমি দেখতে চাইছি। সেক্ষেত্রে আমার ডেটা কিন্তু তাদের উপর নির্ভর করেই হবে সেটা আর কি।
বা আমি যদি বলি যে এই পার্টিকুলার কোনো একটা বয়স শ্রেণী, সেই বয়স শ্রেণীর কিছু একটা নির্দিষ্ট জোনে আর কি আমি কাজটা করতে চাইছি, আমার পারপাস মতো সুন্দরবন ডিস্ট্রিক্টে আমি কাজটা করতে চাইছি, যে সুন্দরবন কোস্টাল এবং নন কোস্টাল সুন্দরবন জোনের উপরেই আমরা কাজটা করতে চাইছি, এবং সেখানে দেখা যাবে সেখানে পারপাসিভলি আমি স্যাম্পল কালেকশন করতে পারি। তার মানে এইটা না কিন্তু যে আমি সেখানে র্যান্ডমাইজ করতে পারি না, পারি, কিন্তু আমার গবেষণার উদ্দেশ্যই বলছে যে আমি কিন্তু আই ক্যান টেক স্যাম্পল পারপাসিভলি। সুতরাং সেখানে আমার গবেষণার উদ্দেশ্যটাকে সামনে রেখে আমি কিন্তু সেই কোস্টাল অ্যান্ড ভার্সেস নন কোস্টাল, সেখানে আমি কিন্তু নন র্যান্ডমাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে আমি কিন্তু সেখানে সিলেকশন করতে পারি সেটা আর কি। তাহলে এই ধরনের যে যখন স্যাম্পল সিলেকশন যখন হচ্ছে, যেটা গবেষকের উদ্দেশ্য বা রিসার্চের উদ্দেশ্যকে সামনে রেখে আর কি, অর্থাৎ আমার যে পপুলেশান যেটা আছে সেই পপুলেশান যেটাকে আমি স্পেসিফাই করতে চাইছি, যেটাকে আমি ফাইন্ড আউট করতে চাইছি, বার করতে চাইছি, সেই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলো উদ্দেশ্যগতভাবেই আমি যখন নির্বাচন করছি তখনই সেগুলো হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং সেটা আর কি। সুতরাং এখানে কী হবে, যদি ডিফাইন করতে চাই পারপাসিভ স্যাম্পলিং, এখানে বলা হচ্ছে দ্য রিসার্চার স্পেসিফাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রথম, অ্যান্ড লোকেটস ইন্ডিভিজুয়ালস উইথ দোজ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এইটা বুঝতে হবে কিন্তু সবাইকে, যে পারপাসিভ মানে এই না আমি যে কোনো পারপাসেই কতগুলো নমুনা সংগ্রহ করে ফেললাম, তা নয় কিন্তু সেটা আর কি। ওই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলো যেটা আমার গবেষণার ক্ষেত্রে প্রয়োজন, সেই উদ্দেশ্যগত অবস্থাকে সামনে রেখে আমি যখন নমুনা চয়ন করছি তখনই সেগুলো হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং সেটা। এটা এক প্রসিডিউর 1 বলতে পারি, প্রথম পদ্ধতি আর কি। 2 নম্বর পদ্ধতি আমরা বলতে পারি যে পারপাসিভ স্যাম্পলিং ছাড়া সেটাকে আমরা বলতে পারি কনভিনিয়েন্স স্যাম্পলিং বলতে পারি। কনভিনিয়েন্স স্যাম্পলিং মানে হচ্ছে এইটাই, যখন সেই সমস্ত স্যাম্পলকে বা সেই সমস্ত সাবজেক্টকে বা সেই সমস্ত পিপলকে আমরা প্রসিডিওরের মধ্যে বা স্যাম্পলের মধ্যে আমরা অংশ কাউন্ট করছি বা গ্রহণ করছি বা তাদের আমরা বিবেচনা করছি যারা অ্যাভেলেবেল যেটা আর কি, যারা কনভিনিয়েন্ট যেটা আর কি, যাদের অ্যাভেলেবিলিটি আছে, এবং যারা আমার গবেষণাগুলোকে সামনে রেখে প্রয়োজন ভিত্তিক যাদেরকে আমি নির্বাচন করছি, তারা ঐচ্ছিকভাবে তাদের কাছ থেকে আমরা ডেটাগুলো কালেকশন করছি, এবং সেই ধরনের স্যাম্পলগুলোকে আমরা কিন্তু বলি যে কনভিনিয়েন্স স্যাম্পলিং, বিকজ দে কনভিনিয়েন্টলি সিলেক্টেড আর কি। তাদের যে উদ্দেশ্যগত যে আমাদের গবেষণার যে উদ্দেশ্য আছে সেই প্রয়োজন ভিত্তিক তারা কিন্তু নির্বাচিত সেটা আর কি। এবং সেখানেও আমরা বলবো যে অনেক সময় এরকম হয় যে কোনো একটা দেখা যাবে যে ক্লাসে আমরা যদি দেখি আর কি, যে গ্রামের মধ্যে যে বিভিন্ন যে পার্টিকুলার রুরাল সেকশন থেকে যারা এসছে তাদের উপর আমরা কিছু স্টাডি করতে চাই আর কি। 8th গ্রেড কোনো একটা স্টুডেন্টদের আমরা কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আমি স্টাডি করতে চাই 8th গ্রেড, সেখানে কিন্তু আমরা এরকম করতে পারি যে 8th গ্রেডে যারা পড়ে তাদের মধ্য থেকে আমরা কিছুটা নির্বাচন করে ফেললাম আর কি। আমার সেই প্রয়োজন থেকে নন র্যান্ডমলি আমি যদি সিলেকশন করি, এবং এটা বুঝতে হবে সিন দ্য সিমিলার ফ্যাশন, আমি কিন্তু নন র্যান্ডমলিও সিলেকশন করতে পারতাম, কিন্তু যদি আমি নন র্যান্ডমলি সিলেকশন করি আমার প্রয়োজন অনুসারে আর কি, তখনই কিন্তু সেটা আমরা বলবো যে কনভিনিয়েন্ট স্যাম্পলিং সেটা আর কি। এবং এখানেও কিন্তু আমরা বলবো যে স্পেশালি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা মাথায় রাখতে হচ্ছে যে কনভিনিয়েন্ট মানে এই না যে আমি যেরকম ইচ্ছে সেরকম কতগুলো আমি কালেকশন করে ফেলাম, সেটা কিন্তু আমার প্রবলেমটা রিপ্রেজেন্ট করবে না, আমার পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটাকেও রিপ্রেজেন্ট করবে না। এক কথায় পপুলেশন কিন্তু রিপ্রেজেন্টেটিভ হবে না। নন র্যান্ডমাইজেশন মানে কিন্তু এই না যে রিপ্রেজেন্টেটিভ হবে না, অর্থাৎ সেখানেও রিপ্রেজেন্ট করার মতো লজিক্যাল জায়গা আমার থাকতে হচ্ছে, অর্থাৎ যে পপুলেশনের ক্যারেক্টারগুলোকে আমি চাই, আমি যে স্যাম্পলগুলোকে কালেকশন করছি সেগুলো যেন সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে বহন করে। সুতরাং এটা মাথায় রাখতে হচ্ছে, যেহেতু র্যান্ডমাইজ যদি আমি করি তখন রিপ্রেজেন্টেশনের দায়বদ্ধতা রিসার্চারের না, এখানে কিন্তু রিসার্চার কিন্তু দায়বদ্ধ যে যারা স্যাম্পল হিসেবে এখানে কনভিনিয়েন্টলি সিলেক্টেড তারা আমার সেই বিষয়টাকে আদৌ তারা রিপ্রেজেন্ট করতে পারছে কি পারছে না, সুতরাং সেই দায়বদ্ধতা কিন্তু এখানে আছে। কিন্তু এখানে সুবিধাটাও হচ্ছে এইটা যে কোনো একটা স্টাডির মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদের মতো করে আমরা বহু ক্ষেত্রে আমাদের এটা দরকার হয় আর কি, কোনো একটা পার্টিকুলার ক্লাস, পার্টিকুলার একটা কাস্ট, পার্টিকুলার কোনো রিলিজিয়ান, পার্টিকুলার কোনো গ্রুপ, পার্টিকুলার কোনো জোন, তাদের কোনো পার্টিকুলার কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, প্রবলেম নিয়ে আমি যখন গবেষণা করতে চাই তখন কনভিনিয়েন্টলি কিন্তু আমরা দেখব যে সেইগুলোকে আমরা কিন্তু নিতে পারি আর কি। বা অনেক সময় এমন একটা প্রবলেম হলো যেটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আর কি,
সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু সেই সমস্ত আমরা কনভিনিয়েন্ট যারা আছে তাদের কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করতে আমরা পারি আর কি। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং, আমাদের প্রয়োজন ভিত্তিক, আমাদের বিভিন্ন রকমের যে সমস্ত সুযোগ আছে সেই সুযোগ ভিত্তিক যখন আমরা এই স্যাম্পলিংগুলো আমরা করি সেগুলোই কনভিনিয়েন্স স্যাম্পলিং, সেটা আর কি। তাহলে একটি আমরা পড়েছি হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং, দ্বিতীয়টি আমরা পড়লাম কনভিনিয়েন্স স্যাম্পলিং, তৃতীয়টি আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। এই কোটা স্যাম্পলিংয়ের ক্ষেত্রে যেটা বিশেষত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা, এখানে রিসার্চার আইডেন্টিফাইজ দ্য মেজর গ্রুপস আর সাবগ্রুপস অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিটারমিনস দ্য নাম্বার অফ পিপল টু বি ইনক্লুডেড ইন ইচ অফ দিস গ্রুপ অ্যান্ড দেন সিলেক্টস এ কনভিনিয়েন্স স্যাম্পল অফ দ্য পিপল ফর ইচ গ্রুপ। ঠিক আছে, এবার এটা বুঝতে হবে যে এটা কেন আমি এটাকে কোটা বলছি, কারণ কোটা স্যাম্পলিংয়ে এটা একটা নির্দিষ্ট ধরনের মানুষকে আমি একটা গ্রুপিং করছি, নির্দিষ্ট অ্যাট্রিবিউট সম্পন্ন, ক্যারেক্টারিস্টিক সম্পন্ন কিছু সাবজেক্টকে আমি গ্রুপিং করছি। গ্রুপিং করার পর সেখান থেকে যখন সিলেকশন করছি সেটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন, এটা বুঝতে হবে আর কি। অর্থাৎ এখানে কিন্তু আমি বিভিন্ন গ্রুপ স্টাডি করছি, সাব গ্রুপ স্টাডি করছি। এবং কেন গ্রুপ স্টাডি করছি, আমার তো অনেক সময় এরকম একটা স্টাডি করতে আমাদের গবেষণার ক্ষেত্রে আমাদের একটা প্রয়োজন হয়। যেমন আমি যদি মনে করি যে বিভিন্ন রকমের যে রিজার্ভেশন পলিসি ভিত্তিক আমি একটা গবেষণা করবো আর কি, যে আমার এখানে আমরা অনেক সময় দেখেছি যে এসটি সিট পূরণ হচ্ছে না, ওবিসি এবি সিট পূরণ হচ্ছে না, বা এসসি পূরণ হচ্ছে না, বা জেনারেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আবার কিছুটা ক্রাইসিসে, সংখ্যাগত ক্রাইসিসে। অর্থাৎ এই ধরনের আমি একটা প্রপোর্শনাল একটা গ্রুপিংয়ের ক্ষেত্রে আমি এই কাজটা আমি করতে চাইছি। সুতরাং এখানে কিন্তু আমরা কিন্তু এই গ্রুপগুলো আমরা বেছে নিতে পারি, বেছে নিয়ে তাদের থেকে নিজেদের প্রয়োজন মতো স্যাম্পল আমরা পছন্দ করতে পারি, পছন্দ করে আমরা গবেষণা করতে পারি। অর্থাৎ এখানে আমরা যে গ্রুপ থেকে যখন সিলেকশন করছি সেটা নন র্যান্ডমলি সিলেক্ট করছি আর কি। অর্থাৎ গ্রুপ এখানে আমার 4টি বা 5টি অথবা যেরকম হয় সেরকম, ক্লাসের ক্ষেত্রেও হতে পারে যে একটা হচ্ছে লোয়ার ক্লাস, একটা মিডল ক্লাস, একটা হচ্ছে হায়ার ক্লাস, আর সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ভিত্তিতে আর কি। তাহলে সেখানেও দেখবো যে যারা সোশ্যাল আপার ক্লাস যারা বিলং করছে ফিনান্সিয়ালি তাদের থেকে আমি 10 জন নিলাম, লোয়ার ক্লাস থেকে 10 জন নিলাম, মিডল ক্লাস থেকে 10 জন নিলাম। বা অনেক সময় আমরা দেখি না যে 100 দিনের কাজ বলছি, যে সেখানে দেখা যাচ্ছে যে কোন ক্যাটেগরির লোক কীরকমভাবে যাচ্ছে। সেখানে আবার দেখা যাবে যে বিভিন্ন ক্যাটেগরির লোকজন আছে যারা বিভিন্ন ধরনের আর কি, অর্থাৎ বিভিন্ন কার্ড হোল্ডার, জব কার্ড হোল্ডার, তারা বিভিন্ন রকমভাবে গ্রুপে তারা বিলং করছে আর কি। তো এখন এই যে বিলং করছে তাদের যদি কোনো পার্টিকুলার একটা অ্যাট্রিবিউট, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার আমি এক্সপেরিমেন্টালি দেখতে চাই বা ব্যাখ্যা করতে চাই, বিশ্লেষণ করতে চাই গবেষণাগত একটা জায়গা থেকে আর কি, সেখানেও কিন্তু আমাকে যে গ্রুপিং করতে চাই সেই গ্রুপিংটা কিন্তু নন র্যান্ডমলি। কিন্তু এই গ্রুপিংটা যদি আমি র্যান্ডমলি করতাম সেটা কিন্তু কার্যত অনেকটা স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশনের দিকে মুভ করতো আর কি। আমি যখন সেটা নন র্যান্ডমলি যখন এই কাজটা করছি তখন কিন্তু সেটা কোটা স্যাম্পলিংয়ের মধ্যে পড়ে যাবে সেটা আর কি। সুতরাং একই রকম নন র্যান্ডমাইজেশন কিন্তু ক্ষেত্রগুলো আলাদা। কখনো যদি আমি গ্রুপ হিসেবে কখনো আমি উদ্দেশ্যগতভাবে নির্বাচন করি তখন সেটা কোটা। প্রয়োজন ভিত্তিক আমি যখন কোনো একটা, যেমন যদি বলি যে যাদের করোনা তারা চলে এসো আর কি, ঠিক আছে, তখন তা এখানে এইভাবে হবে, যারা স্কলারশিপ হোল্ডার তারা চলে এসো, যারা নন স্কলারশিপ তারা চলে এসো, যারা এমফিল তারা চলে এসো। তখন কিন্তু সেটা দেখা যাবে আমাদের প্রয়োজন ভিত্তিক কিছু কিছু স্যাম্পলিং আমি সেখান থেকে পেতে পারি। আবার এগুলোকে যদি গ্রুপ করি তখন সেটা আবার কোটা স্যাম্পলিংয়ের ক্ষেত্রে চলে আসবে। আবার যদি আমার নিজস্ব পারপাসটাকে সামনে রেখে, গবেষণামূলক পারপাস, একেবারে পারপাসিভলি আমি পাচ্ছি, অন্য কোনো নিয়ম কারণে আমার পারপাসিভ এবং আমার ক্যারেক্টারিস্টিক্স আর অ্যাট্রিবিউটসকে সামনে রেখে আমি নিজের মতো করে রিসার্চার আমি নির্বাচন করছি, তখন সেটা পারপাসিভ স্যাম্পলিং। আবার এটাও দেখা যাবে যে যখন যখন নিজের পারপাসের মতো করে যখন আমরা স্যাম্পল কালেকশন করছি আর কি, তখন দেখা যাবে যে এদের সংখ্যাটা যথেষ্ট কম, খুব বেশি সংখ্যা এরা নেই আর কি। তখন সেক্ষেত্রে আমি স্নোবল স্যাম্পলিং প্রসিডিওর ব্যবহার করতে পারি। এবং স্নোবল স্যাম্পলিং প্রসিডিওর গুরুত্বটা কোথায়? শুরু করছি কম সংখ্যা দিয়ে, আস্তে আস্তে যে 1% আর 2% যাদেরকে আমি প্রথমে নির্বাচন করলাম তারা সাজেস্ট করছে আবার 2 জনকে, আবার 5 জনকে, আবার সেই 5 জন সাজেশন করছে আবার 5 জনকে। ক্রমশ কিন্তু দেখবো যে বরফের উপরে একটা উঁচু জায়গা থেকে বল ফেলে দিলে আস্তে আস্তে যেমন সেই স্নোবলটা বড় হতে থাকে, হ্যাঁ, এখানেও ঠিক সেরকম যে আমরা যে একটু যে ডিফিকাল্ট যেটা আমাদের ছিল স্যাম্পল কালেকশন করা, সেখানে শুরু করেছিলাম এই অল্প সংখ্যক একটা স্যাম্পল দিয়ে,
ক্রমশ সেটা কিন্তু বড় হতে হতে স্নোবলের মতো আকার ধারণ করছে, অর্থাৎ একটা বিগ স্যাম্পল সাইজ বা আমার প্রয়োজন মতো একটা স্যাম্পল সাইজ আমি সেখানে তো ডেভেলপ করতে পারছি সেটা আর কি। সুতরাং সেগুলো হচ্ছে স্নোবল স্যাম্পলিং টেকনিক। এখানেও বোঝাই যাচ্ছে যে এখানেও আমরা কিন্তু নন র্যান্ডমলি সিলেকশন করছি। বিভিন্ন রকমের যারা এলআইসি আমরা দেখি না, এজেন্টের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফিসার, তারপর এজেন্ট থেকে আবার এজেন্ট, তারপর আবার এজেন্ট, এই যে ক্রমশ গ্রুপটা বড় হচ্ছে আর কি। তো এই ধরনের যে প্রসিডিওর বা টেকনিক যেগুলো আছে বা বিভিন্ন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের গ্রুপিং এখন কাজ করছে আর কি, সেগুলো সবই কিন্তু স্নোবল স্যাম্পলিংয়ের কিন্তু উদাহরণ কিন্তু সেটা আর কি। সুতরাং এইভাবে আমরা বলবো যে বিভিন্ন রকমের গবেষণার ক্ষেত্রে, গুণগত গবেষণার ক্ষেত্রে, পরিমাণগত গবেষণার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের গবেষণা কিন্তু যথেষ্ট পরিমাণ তাৎপর্যপূর্ণ। এবং কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু এটা অপরিহার্য টেকনিক পাই। এটা কোয়ালিটেটিভ রিসার্চে অপরিহার্য মানে এই না যে কোয়ান্টিফিকেশানে এটা কাজ করবে না, কোয়ান্টিফিকেশানেও সমভাবে কাজ করবে বেসড অন রিসার্চ অবজেক্টিভস, কিন্তু পাশাপাশি কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বড় ধরনের ক্ষেত্র কিন্তু এটাই নন র্যান্ডমাইজ টেকনিক। কারণ আমি কোনো পার্টিকুলার সোশ্যাল গ্রুপকে নিয়ে যখন কাজ করছি, তাদের কালচারকে নিয়ে কাজ করছি, তাদের বিভিন্ন রকম এথনিক বিহেভিয়ার নিয়ে কাজ করছি, অথবা তাদের বিভিন্ন রকম কেস নিয়ে কাজ করছি, কেস স্টাডিজ করছি, সমস্ত ক্ষেত্রে কিন্তু নন র্যান্ডমাইজেশন ইজ দ্য প্রসিডিওর সেখানে আর কি। অর্থাৎ সেখানে কিন্তু আমার স্যাম্পলিং টেকনিক কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, ঘটনা হচ্ছে এইগুলোকে আমরা অনেক রকমভাবে ব্যাখ্যা করতে পারি আর কি, যে অ্যাক্সিডেন্টাল অনেক রকম হতে পারে, কিন্তু কার্যত মানে বেসিক জায়গাটা কিন্তু সমান বলতে এইটাই আমরা বোঝাচ্ছি যে সেখানে কিন্তু এই নন র্যান্ডমাইজেশন ইজ দ্য ভেরি কি ওয়ার্ড, যার মধ্যে দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবং বাকিটা কিন্তু বেসড অন রিসার্চার, বাকিটা অনেকটা রিসার্চারের উপর নির্ভর করবে। তার ফলে নন র্যান্ডমাইজেশন হচ্ছে এমন এক ধরনের টেকনিক বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এমন একটা ধরনের টেকনিক যেটা কিন্তু মানে যার নন র্যান্ডমাইজেশন দিয়ে শুরু করলো, যার ক্ষেত্রটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং গবেষণা ক্ষেত্রের ব্যবহারটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মানে গুণগতভাবে এবং অন্যান্যভাবে কিন্তু এটা প্রাসঙ্গিক। সুতরাং এই স্যাম্পলিং যখন আমরা করব, আমরা কিন্তু সেই সমস্ত ভাবনা চিন্তা করেই করব। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।